গরিব টিচার চিকিৎসা না করিয়েই ফিরে যাচ্ছিলেন। তখনই ডিএম সাহেব হুইল চেয়ার থামিয়ে দিলেন। সত্যটা সবাইকে ভাবতে বাধ্য করে দিল। বন্ধুরা, এটি বিহারের বৈশালী জেলার হাজিপুরের এক সত্য কাহিনী, যেখানে একটি ছোট গ্রামের মধ্যবিদ্যালয়ে শিক্ষিকা ছিলেন অনামিকা। সরকারি হাসপাতালের বাইরে দুপুরের রোদ মাটি পুড়িয়ে দিচ্ছিল। ঘামে ভেজা পোশাকে অনামিকা একটি ভাঙা হুইল চেয়ারের ওপর বসেছিলেন। সামনে দাঁড়িয়ে থাকা ওনার ছেলে রবি বারবার প্রেসক্রিপশনটা দেখছিল, যেন ওখান থেকে কোনো মিরাকেল বা অলৌকিক কিছু বেরিয়ে আসবে। ডাক্তারের গলার আওয়াজ এখনও অনামিকার কানে বাজছিল। চিকিৎসা শুরু করতে হলে আগে টাকা জমা করতে হবে। এখানে ফ্রিতে কিছু হয় না ম্যাডাম। অনামিকার কাছে কোনো উত্তর ছিল না। পকেটে মাত্র কয়েকশো টাকা, চোখে ভয় আর শরীরে ব্লাড ক্যান্সারের মতো মারণ ব্যাধি। তিনি ধীরে ধীরে বললেন, চল রবি, বাড়ি ফিরে যাই। রবির চোখ ভরে এলো। মা, চিকিৎসা করাবো না? অনামিকা মৃদু হেসে মাথা নাড়লেন। সারা জীবন বাচ্চাদের পড়িয়েছি, হয়তো ভগবান এখন এটাই চান। হুইল চেয়ারটি হাসপাতালের গেটের দিকে এগোচ্ছিল। ঠিক সেই সময় হঠাৎ গেটে হুড়োহুড়ি পড়ে গেল। পুলিশের গাড়ি, আধিকারিকবৃন্দ আর মাঝখানে একটি কঠোর কিন্তু শান্ত মুখ, জেলার ডিএম সাহেব। উনার নজর হঠাৎ সেই হুইল চেয়ারের ওপর পড়ল। তিনি হাত তুলে বললেন, দাঁড়ান, ওই হুইল চেয়ারটা থামান। আপনি আপনি অনামিকা ম্যাডাম না? অনামিকা অবাক হয়ে গেলেন। হ্যাঁ, কিন্তু আপনি আমাকে চিনলেন কিভাবে? ডিএম সাহেবের গলা কেঁপে গেল। আজ যদি আমি এই চেয়ারে বসে থাকি, তবে তার কারণ আপনি। রবি কিছুই বুঝতে পারছিল না, আর এখান থেকেই গল্পটি অতীতে ফিরে যায়। প্রায় ২৫ বছর আগে। তখন অনামিকার বয়স খুব বেশি ছিল না। নতুন নতুন চাকরি পেয়েছিলেন। হাজিপুরের সেই গ্রামের স্কুল, ভাঙা জানলা, মাটির দেওয়াল আর বাচ্চাদের চোখে স্বপ্নের চেয়ে বেশি খিদে ছিল। অনামিকার কাছে এটা শুধু একটা চাকরি ছিল না। তিনি রোজ সবার আগে স্কুলে পৌঁছাতেন। কখনো নিজের বাড়ি থেকে চাল এনে বাচ্চাদের খাওয়াতেন, তো কখনো নিজের শাড়ির আঁচল ছিঁড়ে কোনো বাচ্চার ক্ষতস্থানে বেঁধে দিতেন। একদিন তিনি শেষ বেঞ্চে বসে থাকা একটি ছেলেকে দেখলেন। ছেঁড়া শার্ট, খালি পা আর চোখে ভয়। তোমার নাম কি? ছেলেটি ধীরে ধীরে বলল, শিখর। বই কেন আনোনি? শিখর মাথা নিচু করে নিল। বাড়িতে টাকা নেই ম্যাডাম। সেই দিন অনামিকা কিছু বললেন না। বিকেলে বাজারে গেলেন, নিজের জন্য রাখা টাকা দিয়ে বই কিনলেন। পরের দিন শিখরের টেবিলে রেখে দিলেন। আজ থেকে এগুলো তোমার। শিখরের চোখে প্রথমবার এক বিশেষ চমক দেখা দিল। গ্রামের লোক হাসাহাসি করত। ম্যাডাম, এত দরদ দেখাবেন না, এই বাচ্চারা বড় হয়ে কিছুই হতে পারে না। হেডমাস্টার বলতেন, নিজের কাজটুকু করুন, সিস্টেমের সাথে লড়তে যাবেন না। কিন্তু অনামিকা থামেননি। তিনি জানতেন, আজ যদি এই বাচ্চারা না পড়ে, তবে কাল এরা শ্রমিক হবে। শিখর ধীরে ধীরে বদলে যেতে লাগল। সে স্কুলে সবার আগে আসত আর সবার শেষে যেত। একদিন সে অনামিকাকে বলল, ম্যাডাম, আমি বড় হয়ে অফিসার হব। সব বাচ্চারা হেসে উঠল। অনামিকা শুধু বললেন, যদি মানুষ হতে পারো, তবে অফিসার নিজেই হয়ে যাবে। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। ১ বছর পর শিখর হঠাৎ স্কুলে আসা বন্ধ করে দিল। অনামিকা ওই বাড়িতে পৌঁছলেন। মা অসুস্থ ছিলেন, বাবা ছিলেন না, আর আত্মীয়রা ওকে শহরে নিয়ে গিয়েছিল মজুরি খাটানোর জন্য। অনামিকা অনেকক্ষণ সেই ভাঙা ঘরের সামনে দাঁড়িয়ে থাকলেন। সেদিন প্রথমবার ওনার চোখ দিয়ে জল পড়ল। সময় বয়ে গেল। অনামিকার বিয়ে হল, তারপর স্বামীর মৃত্যু, ছেলে রবি। বেতন সেই একই রয়ে গেল, কিন্তু দায়িত্ব বেড়ে দ্বিগুণ হল। রবি বড় হল, কিন্তু পরিস্থিতি বদলাল না। কলেজের ফিস দেওয়া অসম্ভব ছিল, তাই রবি পড়াশোনা ছেড়ে দিল আর দিনমজুরের কাজ শুরু করল। আর তারপর সেই রোগ, ব্লাড ক্যান্সার। সরকারি হাসপাতাল, লম্বা লাইন, আর সব জায়গায় সেই একই উত্তর, টাকা লাগবে। অনামিকার মনে হল হয়তো ওনার জীবনের শেষ অধ্যায় এটাই। কিন্তু হাসপাতালের সেই গেটেই ডিএম হয়ে দাঁড়িয়েছিলেন সেই শিখর, যাকে তিনি একসময় বই দিয়েছিলেন, যাকে তিনি মানুষ হওয়া শিখিয়েছিলেন। ডিএম রবিকে বললেন, আজ থেকে আপনার মায়ের চিকিৎসার দায়িত্ব আমার। পুরো হাসপাতালে নিস্তব্ধতা নেমে এলো। অনামিকা কেঁদে ফেললেন, আমি তো তেমন কিছু করিনি বাবা। শিখর মাথা নিচু করে নিল, আপনি সব কিছু করেছেন ম্যাডাম। সেই একটি বাক্যের সাথে হাসপাতালের কোলাহল যেন অনেক দূরে চলে গেল। অনামিকার চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু এই জল কষ্টের ছিল না,
এই জল ছিল সেই বীজের ফসল যা তিনি বহু বছর আগে এক ক্ষুধার্ত শিশুর আত্মায় বুনেছিলেন। রবি এখনও স্তম্ভিত হয়েছিল। সে বুঝতে পারছিল না যে তার মা সারা জীবন অপমান আর অভাবের মধ্যে কাটালেন, তিনি আজ একজন ডিএমের সামনে কেন বসে আছেন, আর সেই ডিএম কেন তার মায়ের সামনে মাথা নিচু করে ম্যাডাম বলে ডাকছেন। শিখর তৎক্ষণাৎ ওনার পিএকে ইশারা করলেন, এক্ষুনি ওনাকে ভর্তি করান, প্রাইভেট ওয়ার্ড, সিনিয়র ডাক্তার আর যা যা দরকার সব ব্যবস্থা করুন। ডাক্তাররা যারা কিছুক্ষণ আগে টাকার কথা বলছিলেন এখন ফাইল হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লেন। ইয়ে স্যার, এক্ষুনি ব্যবস্থা করছি। হুইল চেয়ারের দিক বদলে গেল। যে চেয়ারটি কয়েক মিনিট আগে বাড়ি ফিরছিল এখন তার জীবনের দিকে এগোতে লাগল। চিকিৎসা শুরু হল। প্রথমবার অনামিকার মনে হল হয়তো ভগবান ওনাকে এখনও ডাকেননি। সেই সন্ধ্যায় হাসপাতালের এক শান্ত ঘরে শিখর একাকী বসেছিল। জানলার বাইরে অন্ধকার নেমেছে, কিন্তু ওনার ভেতরে স্মৃতির আলো জ্বলছিল। ওনার ছোটবেলার কথা মনে পড়ছিল, ২৫ বছর আগের সেই হাজিপুর গ্রাম, সেই ভাঙা জানলার স্কুল আর সেই শেষ বেঞ্চ। শিখরের আজও মনে আছে সেই দিনটির কথা, যখন সে প্রথমবার বইটিকে নিজের ভেবে বুকে জড়িয়েছিল। সেই বইটি কোনো সাধারণ বই ছিল না, ওটা ছিল আশা। ঘরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। মায়ের কাশি সারা রাত ওকে শুতে দিত না, কখনো উনুন জ্বলত না। অনেকবার ওর মনে হয়েছিল পড়াশুনো ছেড়ে দেওয়াই ভালো, কিন্তু প্রতিবার অনামিকা ম্যাডামের গলার আওয়াজ কানে বাজত, যদি মানুষ হতে পারো তবে অফিসার নিজেই হয়ে যাবে। তিনি শুধু পড়াতেন না, তিনি শুনতেন, তিনি বুঝতেন। একদিন শিখর স্কুলে আসেনি। ওর মামা ওকে শহরে নিয়ে গিয়েছিলেন ইটের ভাটায় কাজ করাতে। প্রথম দিনেই ওর হাত ছিলে গেল, দ্বিতীয় দিনে পায়ে ফোসকা পড়ল, তৃতীয় দিনে ওর মন ভেঙে গেল। রাতে সে লুকিয়ে কাঁদত আর ভাবত, ইস, যদি আমি পড়তে পারতাম। কিন্তু ভাগ্যের লিখন অন্য কিছু ছিল। এক সন্ধ্যায় ভাটায় কাজ করার সময় ওর জ্বর আসল, আর সে অজ্ঞান হয়ে গেল। মালিক ওকে বাইরে ফেলে দিল, কাজের যোগ্য নয়। শিখর কোনোভাবে রেলওয়ে স্টেশনে পৌঁছাল, ক্ষুধার্ত, অসুস্থ আর একা। সেখানে এক স্বেচ্ছাসেবী সংস্থার লোকজন ওকে পেল। তারা চিকিৎসা করালো, থাকার জায়গা দিল, আর জিজ্ঞেস করল, পড়তে চাও? শিখর কেঁদে ফেলল। সে প্রথমবার অনামিকার নাম নিল। সংস্থার লোকজন ওর পড়াশোনা শুরু করালো। শিখর দিনরাত কঠোর পরিশ্রম করতে লাগল। সে জানত এই সুযোগ আর দ্বিতীয়বার মিলবে না। বছর কাটল, শিখর ম্যাট্রিক পাশ করল, তারপর ইন্টার, তারপর কলেজ। প্রতিটা পরীক্ষার আগে সে একটি ছবিই চোখের সামনে রাখত, অনামিকা ম্যাডামের হাসিমুখ। কলেজের শেষ বছরে সে সিভিল সার্ভিসের প্রস্তুতি শুরু করল। লোকে হাসত, এত বড় পরীক্ষা তোমার মতো লোকরা কোথায় পাশ করে। কিন্তু শিখর জানত সে শুধু নিজের ভাগ্য বদলাচ্ছে না, সে সেই বিশ্বাসকে বাঁচিয়ে রাখছে যা কেউ ওর ওপর করেছিল। প্রথম চেষ্টায় ব্যর্থ, দ্বিতীয়বারও ব্যর্থ। তৃতীয় চেষ্টায় যখন রেজাল্ট আসলো, ওর নাম লিস্টে ছিল ডিএম। সেই দিন তিনি সবার আগে অনামিকাকে খোঁজার চেষ্টা করলেন, কিন্তু গ্রাম বদলে গিয়েছিল। স্কুলে নতুন শিক্ষকরা ছিলেন, কেউ জানত না অনামিকা এখন কোথায়। জীবন এগিয়ে গেল, কিন্তু শিখরের মন সেখানেই আটকে ছিল। আর আজ ভাগ্য স্বয়ং তাদের মুখোমুখি এনে দাঁড় করাল। হাসপাতালের ঘরে অনামিকা ঘুমোচ্ছিলেন। রবি চেয়ারে বসে মায়ের হাত ধরেছিল। শিখর ধীরে ধীরে ভেতরে আসলেন। তিনি রবিকে বললেন, ভাই, তোমাকে আর কাজ করার দরকার নেই, তুমি আবার পড়াশোনা করবে। রবির চোখ ভরে এলো, কিন্তু টাকা? শিখর হেসে বললেন, আজ তোমার মা সেই ঋণ শোধ করে দিয়েছেন যা আমি সারা জীবনেও শোধ করতে পারতাম না। চিকিৎসা চলতে থাকল, দিন, সপ্তাহ, মাস। অনামিকার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হতে লাগল। একদিন তিনি বিছানায় উঠে বসতে পারলেন। তিনি শিখরের হাত ধরে নিলেন। আমি তো শুধু নিজের কর্তব্য পালন করেছিলাম। শিখরের চোখ ভিজে গেল। আর আমি সেই কর্তব্য থেকেই জীবন ফিরে পেয়েছি ম্যাডাম। অনামিকা যখন হাসপাতাল থেকে বের হলেন, তখন তিনি শুধু একজন রোগী ছিলেন না, তিনি ছিলেন এক আদর্শ। গ্রামে ফিরলে লোকজন অবাক হয়ে গেল। সেই সব মানুষ যারা একসময় ব্যঙ্গ করত, আজ সম্মানে মাথা নিচু করছে। স্কুলে একটি ছোট অনুষ্ঠান হল, শিখরও আসল। সে বাচ্চাদের উদ্দেশ্যে বলল, আজ আমি এখানে যদি থাকি তবে তার কারণ একজন শিক্ষিকা আমাকে মানুষ বলে গণ্য করেছিলেন। অনামিকার চোখ দিয়ে নিঃশব্দে জল গড়িয়ে পড়ছিল। শিখরের এই কথাগুলো স্কুলের আঙিনায় প্রতিধ্বনিত হতে লাগল। বাচ্চারা তালি বাজাচ্ছিল না, কারণ তাদের চোখে শব্দের শোরগোল নয়, বরং উপলব্ধি ছিল। অনামিকা চুপচাপ চেয়ারে বসেছিলেন। ওনার কাছে এটা কোনো সম্মাননা অনুষ্ঠানের মুহূর্ত ছিল না,
বরং আত্মার হিসেব নিকেশের দিন ছিল। অনুষ্ঠান শেষ হল, লোকজন ধীরে ধীরে ফিরতে লাগল। কেউ পা ছুঁয়ে প্রণাম করছে, কেউ দূর থেকে হাত জোড় করছে। সেই সব মানুষ যারা একসময় বলতেন, এত মন দেবেন না ম্যাডাম, আজ তারাই বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করছিল। সন্ধ্যা নামল, স্কুলের আঙিনা খালি হয়ে গেল। অশ্বত্থ গাছের নিচে শুধু ৩ জন মানুষ রয়ে গেলেন, অনামিকা, শিখর আর রবি। রবি এখনও সবকিছু একটি স্বপ্নের মতো অনুভব করছিল। সে ধীরে ধীরে বলল, মা, যদি আপনি সেদিন শিখরকে বইগুলো না দিতেন তবে। অনামিকা ওর কথা মাঝপথে থামিয়ে দিয়ে বললেন, তবে অন্য কেউ দিত। তারপর মৃদু হেসে বললেন, বাবা, পৃথিবী শুধু খারাপ লোক দিয়ে চলে না। শিখর প্রথমবার অনামিকাকে খুঁটিয়ে দেখলেন। বলিরেখা পড়া মুখ, ক্লান্ত চোখ, দুর্বল শরীর, আর তবু এক অটল আত্মা। তিনি মনে মনে ঠিক করে নিলেন, এই গল্প এখানেই শেষ হবে না। পরের কয়েক মাসে হাজিপুরের সেই ছোট গ্রাম বদলে যেতে লাগল। স্কুলের দেওয়ালে রং লাগল, ভাঙা জানলার জায়গায় কাঁচ বসল, প্রতিটি বাচ্চা ইউনিফর্ম পেল। মিড ডে মিলে এখন শুধু পেট নয়, পুষ্টিও মিলতে লাগল। সরকারি নথিপত্রে এগুলো সব পরিকল্পনা ছিল, কিন্তু বাস্তবে এগুলো ছিল একজন শিক্ষিকার বিশ্বাসের প্রত্যাবর্তন। অনামিকা এখন আর স্কুলে পড়াতেন না, কিন্তু রোজ স্কুলে আসতেন, কখনো বাচ্চাদের সাথে কথা বলতে, তো কখনো শুধু বসে বসে তাদের পড়তে দেখতে। একদিন একটি ছোট মেয়ে ওনার কাছে আসল, ম্যাডাম, আমিও অফিসার হব। অনামিকা ওর মাথায় হাত রাখলেন, আগে মানুষ হও, বাকিটা এমনিতেই হয়ে যাবে। রবির জীবনও বদলে যাচ্ছিল। শিখর ওর অ্যাডমিশন আবার কলেজে করিয়ে দিলেন। শুরুতে রবি ইতস্তত করত, ওর মনে হতো আমি অনেক দেরিতে শুরু করছি। একদিন শিখর ওকে নিজের ঘরে ডাকলেন, দেওয়ালে টাঙানো একটি ছবির দিকে ইশারা করলেন, দেখতে পাচ্ছ? রবি মাথা নাড়ল, ওটা আমার প্রথম বই, যা তোমার মা দিয়েছিলেন। আমিও দেরিতে শুরু করেছিলাম, কিন্তু সত্য এটাই যে যে সততার সাথে শুরু করে সে কখনো দেরি করে না। সেদিন রবি প্রথমবার মন খুলে পড়ার বই খুলল। কিন্তু প্রতিটি পরিবর্তনের সাথে বিরোধও আসে। গ্রামের কিছু প্রভাবশালী লোক খুশি ছিল না। তাদের ভয় ছিল, যদি বাচ্চারা পড়াশোনা শিখে যায় তবে তারা প্রশ্ন তুলবে, আর ক্ষমতা প্রশ্ন পছন্দ করে না। একদিন অনামিকার বাড়ির বাইরে চিৎকার শোনা গেল। কিছু লোক বলছিল, আপনি গ্রামের বাচ্চাদের আমাদের বিরুদ্ধে খ্যাপাচ্ছেন। অনামিকা বাইরে আসলেন, দুর্বল গলায় বললেন, আমি ওদের শুধু সত্যিটা পড়াচ্ছি। বিষয়টি জেলা পর্যন্ত পৌঁছল। শিখর খবর পেল। সে ফোনে শুধু এটুকুই বলল, আমি আসছি। পরের দিন পঞ্চায়েত ভবনে বৈঠক ছিল। সব সেই পুরনো মুখগুলো, যারা বছরের পর বছর কথা শুনিয়ে এসেছে। শিখর চেয়ারে বসল না। সে দাঁড়িয়ে থাকল এবং বলল, যে গ্রামে শিক্ষক নিরাপদ নয়, সেখানে উন্নয়ন শুধু কাগজেই থাকে। সে অনামিকার দিকে তাকাল। এই মহিলা একা নন, এটা আমাদের দায়িত্ব। সেই দিনের পর আর কোনো প্রশ্ন ওঠেনি। চিকিৎসা শেষ হয়েছিল, কিন্তু অনামিকার শরীর আর আগের মতো ছিল না। মাঝে মাঝে যন্ত্রণা বেড়ে যেত, রাতে ঘুম আসত না। এক রাতে রবি দেখল, মা প্রদীপের আলোয় পুরনো খাতাগুলো দেখছেন। এগুলো কি মা? অনামিকা বললেন, আমার বাচ্চাদের নাম। কিছু নাম তো এখন মনেও নেই। রবি বলল, আপনি আপনার জীবন সবাইকে দিয়ে দিলেন। অনামিকা মাথা নাড়লেন, না বাবা, আমি শুধু বিলিয়েছি, আর বিলিয়ে দিলে জীবন কমে যায় না। কয়েক মাস পর অনামিকার শরীর আবার খারাপ হল। এবার রোগ নয়, ক্লান্তি। ডাক্তার বললেন, এখন ওনার বিশ্রাম প্রয়োজন। শিখর সিদ্ধান্ত নিল, অনামিকাকে শহরে নিয়ে যাওয়া হবে। ভালো সেবা আর শান্ত পরিবেশ। গ্রামে বিদায়ের দিন আসল। স্কুলের বাচ্চারা লাইনে দাঁড়িয়েছিল। প্রতিটি বাচ্চার হাতে একটি করে ছোট কাগজ। কেউ লিখেছিল, ম্যাডাম, আমি ডাক্তার হব। কেউ লিখেছিল, আমি টিচার হব। অনামিকা কেঁদে ফেললেন। তিনি শুধু এটুকুই বললেন, আমার সবচেয়ে বড় ওষুধ এটাই। শহরে অনামিকার অবস্থা স্থিতিশীল ছিল। মাঝে মাঝে তিনি জানলা দিয়ে বাইরে তাকাতেন আর দূরে কোথাও স্কুলের ঘণ্টা শোনার চেষ্টা করতেন। একদিন শিখর ওনার সাথে দেখা করতে আসল। বলল, ম্যাডাম, আমি একটা প্রস্তাব রেখেছি। অনামিকা দেখলেন, কি? আমি একটা ট্রাস্ট শুরু করতে চাই, আপনার নামে, শিক্ষকদের জন্য আর সেই বাচ্চাদের জন্য যাদের এই সিস্টেম ভুলে যায়। অনামিকার চোখ ভরে এলো। আমার নামে কেন? শিখর বলল, কারণ সিস্টেমকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আসল নায়ক কারা হয়। কয়েক সপ্তাহ পর ট্রাস্ট শুরু হল। প্রথম স্কলারশিপের চেক অনামিকা হাত দিয়েই দেওয়া হল। ক্যামেরা ছিল, মিডিয়া ছিল, কিন্তু অনামিকা শুধু একটি কথাই বললেন,
যদি কখনো মনে হয় কোনো বাচ্চা অপদার্থ, তবে মনে রাখবেন দুনিয়া আমাকেও এক সময় গণ্য করেনি। সময় এগিয়ে চলল। এক সকালে অনামিকা খুব শান্ত ছিলেন, খুব বেশি শান্ত। রবি পাশে বসেছিল, শিখরও চলে আসলো। অনামিকা চোখ খুললেন, ধীরে ধীরে বললেন, শিখর। জি ম্যাডাম। আমি আমার কাজ করে ফেলেছি না? শিখরের গলা ধরে এলো, আপনি আমাদের সবাইকে কাজ দিয়ে দিয়েছেন। অনামিকা শেষবারের মতো হাসলেন। ওনার চলে যাওয়ার পরেও গল্প থামল না। স্কুল চলতে থাকল, বাচ্চারা পড়তে থাকল, ট্রাস্ট বাড়তে থাকল। আর প্রতি বছর স্কুলের সেই আঙিনায় অশ্বত্থ গাছের নিচে একটি ফলক লাগানো হলো। এখানে অনামিকা ম্যাডাম পড়াতেন। অশ্বত্থ গাছের নিচে লাগানো সেই ছোট ফলকে লেখা এই শব্দগুলো সময়ের সাথে রোদে ফিকে হয়ে যাচ্ছিল, কিন্তু সেগুলোর অর্থ প্রতিদিন আরও গভীর হচ্ছিল। স্কুলের ঘণ্টা এখনও রোজ বাজত, বাচ্চারা এখনও দৌড়ে ক্লাসে যেত। বইয়ের আওয়াজ, চকের ঘষা আর দিদিমণির বকুনি সব কিছু আগের মতোই ছিল। শুধু একটা জিনিস বদলে গিয়েছিল। এখন এই স্কুলে পড়াশোনা শুধু সিলেবাসের হতো না, এখানে মানুষ হওয়ার পাঠ পড়ানো হতো। অনামিকা এই পৃথিবীতে ছিলেন না, কিন্তু ওনার উপস্থিতি সব জায়গায় ছিল। কোনো বাচ্চার প্রশ্নে, কোনো শিক্ষকের ধৈর্যে, আর কোনো মায়ের স্বপ্নে। শিখর প্রায়ই একা সেই ফলকটির সামনে দাঁড়িয়ে থাকত। ডিএমের চেয়ার, লাল বাতি, স্যালিউট এসব এখন তার কাছে ভারী মনে হতো। তার মনে হতো আসল সম্মান তো এখানে রাখা আছে মাটিতে গেঁথে থাকা একজন শিক্ষকের নামের সাথে। একদিন সে তার ড্রাইভারকে বলল, আজ গাড়ি এখানেই থামাও। সে পায়ে হেঁটে স্কুলের ভেতরে গেল। বাচ্চারা অবাক হয়ে গেল। ডিএম সাহেব? কোনো আড়ম্বর নেই, কোনো ভাষণ নেই। একটি বাচ্চা এগিয়ে এসে বলল, স্যার, আপনি সেই না যার কারণে আমরা বই পেয়েছি? শিখর হাসল, না বাবা, সেই কারণ অন্য কেউ ছিলেন। সেদিন সে কোনো ভাষণ দিল না, শুধু বাচ্চাদের মাঝে বসে পড়ল আর প্রথমবার জোর গলায় বলল, যদি তোমাদের কখনো মনে হয় তোমাদের জীবন ছোট, তবে মনে রাখবে একজন শিক্ষকের সামান্য সাহায্য কারো পুরো জীবন বদলে দিতে পারে। রবি এখন শহরে চাকরি করছিল। কলেজ শেষ করার পর সে শিক্ষক হওয়ার সিদ্ধান্ত নিল। লোকে অবাক হয়েছিল, তুমি চাইলে অন্য কোথাও যেতে পারতে। রবি শুধু এটুকুই বলত, মা শিখিয়েছিলেন যা পেয়েছ তা ফিরিয়েও দিতে হয়। সে প্রতি মাসে গ্রামে আসত, স্কুলের বাচ্চাদের সাথে দেখা করত, আর যখনই কোনো বাচ্চার ফিজ আটকে যেত তখন তার মায়ের সেই পুরনো বাক্সটির কথা মনে পড়ত, যাতে একসময় টেনে টুনে বাঁচানো বেতন রাখা থাকত। সময়ের সাথে সাথে অনামিকা ট্রাস্টের কাজ বাড়তে থাকল। অন্য জেলা থেকে ফোন আসতে লাগল। শিক্ষকরা সাহায্য চাইত, কখনো বইয়ের জন্য, কখনো বাচ্চাদের চিকিৎসার জন্য। শিখর প্রতিটি ফাইলে একটি লাইন লিখত, আগে মানুষ, তারপর নিয়ম। অনেক সময় ওপরতলা থেকে ফোন আসত, আপনি বড্ড আবেগপ্রবণ হয়ে পড়ছেন। শিখর চুপচাপ ফোন রেখে দিত, কারণ সে জানত আবেগপ্রবণ না হলে সে আজ এখানে পৌঁছাতে পারতই না। 1 বছর পর অনামিকার মৃত্যুবার্ষিকীতে স্কুলে আবার অনুষ্ঠান হল। এবার মঞ্চে কোনো বড় নেতা ছিল না, কোনো ভাষণ ছিল না, শুধু একটি খালি চেয়ার রাখা ছিল, অনামিকার। বাচ্চারা একে একে নিজেদের স্বপ্নগুলো পড়ে শোনাল। কেউ লিখেছিল, আমি অফিসার হয়ে সৎ থাকব। কেউ লিখেছিল, আমি টিচার হয়ে কাউকে না খেয়ে শুতে দেব না। শিখরের চোখ ভিজে এলো। সে বুঝতে পারল গল্পটি পূর্ণ হয়েছে, কারণ গল্পের শেষ কোনো মৃত্যুতে হয় না, শেষ তখন হয় যখন প্রভাব শেষ হয়ে যায়। আর এখানে প্রভাব শেষ হয়নি, বরং তা ছড়িয়ে পড়ছিল। আজ যদি কেউ জিজ্ঞেস করে এই গল্পের শিক্ষা কি, তবে উত্তর খুব সোজা। এই পৃথিবীতে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেটে নয়, জমিতেও নয়, বরং মানুষের মধ্যে হয়। একজন শিক্ষক যদি কোনো বাচ্চাকে শুধু পড়ানো নয়, বরং ভরসা দিতে শেখেন, তবে সেই বাচ্চা একদিন পুরো সিস্টেম নাড়িয়ে দিতে পারে। অনামিকা কখনো বড় দান করেননি, কখনো মঞ্চে ভাষণ দেননি, কখনো খবরের কাগজে নাম ছাপাননি। তিনি শুধু এটুকুই করেছিলেন, যখন একটি বাচ্চা শেষ বেঞ্চে বসেছিল তখন তাকে অবহেলা করেননি। এবার প্রশ্ন আপনার কাছে, আপনি কি কখনো এমন কোনো মানুষকে উপেক্ষা করেছেন যার শুধু সামান্য একটু ভরসার প্রয়োজন ছিল? আপনার আশেপাশে কি এমন কোনো শিশু, কোনো ছাত্র বা কোনো সংগ্রামী মানুষ আছে যাকে আপনার একটি সাহায্য নতুন দিশা দিতে পারে? আর যদি কাল সেই মানুষটিই আপনার সামনে দাঁড়িয়ে যায়, তবে কি আপনি গর্ব করে বলতে পারবেন, হ্যাঁ, আমি সেদিন মুখ ফিরিয়ে নেইনি? যদি এই গল্পটি আপনাকে স্পর্শ করে থাকে, তবে একে শুধু গল্প ভেবে ছেড়ে দেবেন না। একে মনে রাখুন, একে ছড়িয়ে দিন, কারণ হয়তো কোথাও না কোথাও কোনো অনামিকা আজও কোনো শিখরের পথ চেয়ে বসে আছে, আর হয়তো আপনিই তার সেই আশা।
যদি আপনি বিশ্বাস করেন যে একজন শিক্ষক, একজন মানুষ, একটি সামান্য সাহায্য পৃথিবী বদলে দিতে পারে, তবে এই গল্পটি শেয়ার করুন। কমেন্টে লিখুন যে আপনি কার জীবনে আলো হতে চান। আর এমন আরও গল্পের জন্য আমাদের সাথে জুড়ে থাকুন, কারণ গল্প শুধু শোনার জন্য হয় না,